আপনার পৈতৃক সম্পত্তির জন্য কেউ যদি আপনাকে একেবারে নির্বংশ করে দেওয়ার চেষ্টা করে এবং তাতে সফলও হয়, কিন্তু আপনি ভাগ্যচক্রে বেঁচে যান, তাহলে আপনি কি করবেন? আর ইউ গোয়িং টু অ্যাকসেপ্ট দ্য ফেট? আর ইউ গোয়িং টু বাইট দ্য বুলেট? ওর আর ইউ গোয়িং টু টেক রিভেঞ্জ? এটা জানার জন্য যে বইটা পড়তে হবে সেটার নাম হচ্ছে বনলতা টি ক্যাবেন, ফায়াজ ইফতির লেখা। রোল দ্য ক্লিপ। রিভেঞ্জ থ্রিলার বা একদম প্রপার রিভেঞ্জ থ্রিলার বলতে গেলে বাংলা সাহিত্যে কম, খুবই কম। সমসাময়িক লেখকদের লেখা রিভেঞ্জ থ্রিলার এটার সংখ্যাও বেশ কম, মৌলিক। এবং তার উপরে এইবারের বইমেলায় প্রকাশ পাওয়া রিভেঞ্জ থ্রিলারের সংখ্যা আরও কম। তার মধ্যে দিস ইজ ওয়ান সাচ বুক যেটা রিভেঞ্জ থ্রিলার, মৌলিক এবং দারুণ একজন রাইটারের লেখা। রাইটারের ব্যাপারে পরে কথা বলবো, বইয়ের প্লটের ব্যাপারে একটু ছোট্ট একটা কথা বলে নিই। বইয়ের প্লটের সবচেয়ে ইউনিক ব্যাপার হচ্ছে লেখক একদম শুরুতেই আপনাকে জানায় দিবেন যে কে কাজটা করতেছে, মানে যা যা ঘটতেছে, রহস্য যা ঘটতেছে, যা উদ্ভট কাজ কারবার চলতেছে, এগুলোর পিছনে কে কে কলকাঠি নাড়তেছে, কে মানে হু ইজ দ্য ইনভিজিবল পাপেটিয়ার, এটা আপনাকে শুরুতেই জানায় দেওয়া হবে। কে কালপ্রিট বা কে ক্রিমিনাল সেটাও শুরুতেই আপনাকে জানায় দেওয়া হবে মোটামুটি। তারপরও আপনাকে পুরা বইটা পড়তে হবে এবং বইটা এমনভাবে লেখা যে বইটা আপনাকে প্রতিটা পাতায় পাতায় আটকায় রাখবে, জাস্ট টু লেট ইউ নো যে শেষে কি হয়। এবং শেষে রাইট ওয়েন ইউ হ্যাভ থট যে আপনি যখনই চিন্তা করবেন যে না, আই হ্যাভ ফিগার্ড এভরিথিং আউট, আর এটা তো একদম ছকে মিলে গেছে, ঠিক এই সময় একদম শেষে এসে এমন কয়েকটা টুইস্ট আসবে যেগুলো অ্যাকচুয়ালি আনএক্সপেক্টেড এবং আগে থেকে মানে এটা মানে ফোরশ্যাডোয়িংয়ের মাধ্যমে বোঝার অথবা আগে থেকে এটা প্রেডিক্ট করার তেমন কোনো ওয়ে নাই বললেই চলে। মানে ফ্যান্টাস্টিক, খুবই টাইট একটা, মানে খুবই টাইটলি র্যাপড একটা প্লট এবং ভেরি ওয়েল এক্সিকিউটেড। তো এখন প্লটের যে ব্যাপারটা হচ্ছে, সাধন রায় উনি সুনামগঞ্জের খুব মানে ডাকসাইট একজন ব্যবসায়ী ব্যক্তি এবং খুবই প্রভাবশালী ব্যক্তি। এখন এই যে ওনার যে ব্যবসা, সয় সম্পত্তি এবং ওনার যে প্রভাব, এই জিনিসটা এমনি এমনি আসে নাই, খুব সদুপায় আসে নাই, যথেষ্ট অসৎ উপায় অবলম্বন করার পরেই আসছে। তার দুই ছেলে এক মেয়ে নিয়ে এবং তার স্ত্রীকে নিয়ে এবং ছেলের বউ, এক ছেলে মানে বড় ছেলের বউ, এদেরকে নিয়ে তার সুখের সংসার। এখন হঠাৎ করে সুনামগঞ্জে একজন রহস্যময় মানুষের আবির্ভাব ঘটে যার নাম হচ্ছে আশিক। এখন এই আশিক সাহেব আইসা একটা বুক ক্যাফে খুলা বসেন, মানে বইও, এখানে বইও পড়া যায়, আবার চা কফিও খাওয়া যায়, আবার আড্ডা টাড্ডাও দেওয়া যায়, মানে এরকম একটা মানে হিপ একটা প্লেস খুলে বসেন। ওটার নামই হচ্ছে বনলতা টি ক্যাবেন। এখন এই আশিক সাহেব ম্যানেজার হিসেবে একজনকে ঢাকা শহর থেকে নিয়ে আসেন, তার নাম হচ্ছে ইরাজ। তো এদের মোটিভটা কি এবং এই আশিক সাহেব কে, আর লেখক শুরুতেই ফাইয়াজ নামে একজনের সাথে পরিচয় হয়। এখন দেখেন, লেখকের নামও ফায়াজ ইফতি, লেখকের মানে মোটামুটি যাকে ঘিরে পুরো প্লটটা পিভট করে তার নামও ফাইয়াজ। বাট এনিওয়েজ, আই লাইক দ্য নেম। তো এই রহস্যময় ফাইয়াজটাই বা কে তাইলে? আর তাহলে এই সাধন সাধন রায়ের যে বড় ছেলে, তাকে কে হত্যা করলো এবং তাও নৃশংসভাবে, অত্যন্ত নৃশংসভাবে। এবং শহরে একের পর এক মার্ডার, একের পর এক মানে এমন এমন কাজ হচ্ছে যেগুলার সব কিছুর প্রকোপ আইসা পড়তেছে সাধন রায়ের ওপরে। তো এইগুলা কে করতেছে? এটা কি ফায়াজ করতেছে? এটা কি আশিক করতেছে? এটা কি ইরাজ করতেছে? নাকি সাধন রায়ের কাছেরই কোনো লোক করতেছে? সাধন রায়ের যে দোকান, স্বর্ণের দোকান, ওখানে বসে হচ্ছে সৌরভ নামে একজন কর্মচারী, এটা কি সৌরভ করতেছে? নাকি এইটা আরও একজন সাধন রায়ের যে ছোট ছেলে অমলের একজন ফ্রেন্ড, যে কিনা ওখানকার ওসি প্রদীপ, নাকি প্রদীপের কোনো হিডেন এজেন্ডা আছে? তো সবচেয়ে বড় কথা যে পুরা উপন্যাসটায় একদম টান টান উত্তেজনা। তো যদিও এটা একটা রিভেঞ্জ ওরিয়েন্টেড প্লট, আপনার মনে হতে পারে প্লটটা গদ বাঁধা, বাট আমিও সেরকমটাই এক্সপেক্ট করছিলাম। বাট যখনই আমি পড়তে শুরু করছি, পাতার পর পাতা যখন আমি আগায় যাচ্ছি, আই ওয়াজ প্রুভড রং। এটা মোটেও গদ বাঁধা একটা রিভেঞ্জ প্লট না, মানে আনলাইক এনিথিং আই হ্যাভ রেড ইন আ ভেরি লং টাইম। ফ্যান্টাসি একটা প্লট। এখন ক্যারেক্টারগুলোর ব্যাপারে বলি। ক্যারেক্টারের ব্যাপারে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যতগুলা ক্যারেক্টার এখানে আছে, একটা ক্যারেক্টারকেও
একটা সিঙ্গেল ক্যারেক্টারকেও আপনি ব্ল্যাক বা হোয়াইটে ফেলতে পারবেন না, প্রত্যেকটা ক্যারেক্টার গ্রে। অনেক খারাপ ক্যারেক্টারের জন্য আপনার মানে দুঃখ অনুভব হবে, আবার অনেক ভালো ক্যারেক্টারকেও আপনার মনে হবে যে এটা করতেছে এই কাজটা। আশ্চর্য ধরনের লেয়ার্ড ক্যারেক্টার তৈরি করছেন এখানে ফায়াজ ইফতি। তো ক্যারেক্টার মানে ক্যারেক্টার ডিজাইন যেটাকে আমরা বলি, তো ক্যারেক্টার ডিজাইনের ক্ষেত্রে মানে ইন এ ভেরি লং টাইম এই ধরনের ক্যারেক্টার ডিজাইন আমি খুব কম বইতেই পড়ছি, মানে যেখানে প্রত্যেকটা ক্যারেক্টার এতখানি লেয়ার্ড। বইটাতে খুন খারাপা এবং বড়দের এমন এমন কিছু ব্যাপার স্যাপার আছে এবং কিছু স্পর্শকাতর এবং সংবেদনশীল ব্যাপার স্যাপার আছে যেগুলা ছোটদের না পড়াই ভালো। এটা প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্ত মনস্করা পড়লেই ভালো। এটা মানে সংবেদনশীল লোকজন যারা খুব ইজিলি অ্যাজিটেটেড হয়ে যান বা খুব ইজিলি বাটহার্ট হয়ে যান বা খুব ইজিলি যারা মানে এইসব জিনিস নিতে পারেন না, তারা এগুলি না পড়াটাই ভালো। তো এটা ডেফিনেটলি আমি খুবই মানে হার্ডকোর থ্রিলার এবং মোটামুটি হার্ডকোর স্ল্যাশার থ্রিলার পড়েন এই ধরনের এদেরকে আমি একমাত্র রেকমেন্ড করতে পারবো, আদারওয়াইজ এটা থেকে দূরেই থাকেন। এখন আসি লেখকের ব্যাপারে। ফায়াজ ইফতির মানে এর আগে ধ্বংসতত্ত্ব বইটা আমার পড়া খুব ইচ্ছা ছিল, আমি কিনে রাখছিলামও, বাট সামহাও বইটা আমার পড়া হয় নাই, এটা আমার ফল্ট। এইটাই আমার ফায়াজ ইফতির পড়া প্রথম বই, এবং এখন এই বইটা পড়ার পর আমি বুঝতেছি যে না, ফায়াজ ইফতির বাকি যে যতগুলো বই আছে সবগুলোই আমার এখন পড়তে হবে। তার বয়সের ব্যাপারে আমি বলবো না, এটা বললে আপনারাই শুধু মানে এটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি করবেন। বাট এইটুকু আমি বলতে পারি যে এতটুকু বয়সে বা এই বয়সে ওনার যে এইজ, ওই বয়সে এই ধরনের একটা বই লেখা যে সম্ভব হইতে পারে এটা আমি চিন্তাই করতে পারিনি। আমি যদি জাস্ট আপনাদের নাও বলি যে ওনার বয়স কত, আমি যদি পুরো জিনিসটা সাইডে রাখি, আপনার এটা পড়া বোঝার কোনো উপায় নেই যে এত ইয়াং একটা মানুষ এই বইটা লিখছে। মানে লেখনী অত্যন্ত ঝরঝরে, শব্দ প্রয়োগ অত্যন্ত সাবলীল এবং মাধুর্যমণ্ডিত, এবং শব্দ নিয়ে যে খেলা এটা এত সুন্দর করে উনি করছেন এই বইটার মধ্যে। থ্রিলারের মধ্যে যে এতখানি ডেপথ থাকতে পারে এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। সো মানে এই বইটা পড়া আই হ্যাভ বিকাম আ হিউজ ফ্যান অফ ফায়াজ ইফতি। এবং ট্রাস্ট মি ভাই, আমি এটা একদম চোখ বন্ধ করে সবাইকে বলে ধরি যে ফায়াজ ইফতির কোনো বই পাইলে পিক ইট আপ, অ্যাটলিস্ট গিভ ইট এ রিড, একবার পড়া দেখেন, ভালো না লাগলে তারপর আমার এইসব বললেন। ভূমি প্রকাশের এবার যতগুলো বই আসছিল, 48 ঘন্টা রবিন জামান খান ভাইয়ের, দেন দুই বিড়াল পরাগ ওয়াহিদ ভাইয়ের, দেন শিমুল ভাইয়ের তরফদার, আর রিফাত ভাইয়ের আগে থেকে তো ঘোড়ার চাল বাকি বা অন্যান্য ওনার যে টোটাল লাইন আপটা ছিল এটাও ছিল, আর দেন ফায়াজ ইফতি ভাইয়ের এই বইটা। বাট আমি আশ্চর্য হইলাম যে এই বইটার একটা সিঙ্গল রিভিউ আমার চোখে পড়ে নাই। তো আপনাদের এই যে এত বড় বড় বইয়ের গ্রুপ, এই যে আপনাদের এত রিভিউয়ার্স, এত নাম করা রিভিউয়ার্স, এরা বিভিন্ন জায়গায় সাক্ষাৎকার দেয়, আপনারা বিভিন্ন জায়গায় তাদের মেনশন দেন, তাহলে এদের দিয়ে কাজটা কী হইতেছে ভাই? তাহলে এইসব বইগুলা কেন আলোচনার বাইরে থেকে যেতেছে, এই ধরনের ফ্যান্টাস্টিক বই? এখন একটা প্রকাশনী একলা কতটুকুই বা প্রচারণা করতে পারে? প্রকাশনীর অনেক কাজ থাকে ভাই, একটা প্রকাশনীর ব্যাক এন্ডে প্রচুর কাজ থাকে, এটা আমার নিজে চোখে দেখা আছে। তো প্রচারণা সব সময় সব প্রকাশনী এক সমান তালে করে পারে না। তো এই যে এত যে মানে ইনফ্লুয়েন্সাররা আছে যারা বাংলা সাহিত্যের ধারক এবং বাহক সাহেব বসে রয়েছেন, তাহলে তাদের কাজটা কী হচ্ছে আমার এইটুকু বলেন। আমি বইমেলা থেকে এবার জাস্ট ওই বইগুলোই পিক আউট করছি বা ওই বইগুলো নিয়ে এখন আমি কথা বলার চেষ্টা করছি, যে এই বইগুলো নিয়ে কোনো সাড়া শব্দ নেই, কোনো আওয়াজই নেই। তো তাহলে এত লোক কি করতেছে, আমার এই প্রশ্নটা আপনাদের কাছে আমার রইল। সো আমার কথা হচ্ছে ভাই, এবারের বইমেলা টপ 10টা মাস্ট রিড বই যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, এর মধ্যে প্রথম 5-এর দিকেই এই বইটা অবশ্যই থাকবে। ইটস আ মাস্ট রিড, হাইলি রেকমেন্ডেড ফ্রম মি। আর হ্যাঁ, এটা দুর্বল হৃদয়ের অধিকারীদের জন্য অবশ্যই না, এটা শুধুমাত্র হার্ডকোর রিডারদের জন্য, হার্ডকোর থ্রিলার রিডারদের জন্য। ফ্যান্টাস্টিক বই। আজকে এই পর্যন্তই। ওভার অ্যান্ড আউট।